চমৎকার চমৎকার এবং চমৎকার দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই হোয়াইট ওয়াশটাকে আপনি এই শব্দ দিয়েই আখ্যায়িত করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের এই সিরিজ নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে আছেন বাংলাভিশনের স্পোর্টস রিপোর্টার মানিক মাহমুদ ভাই। মানিক ভাই, দেখা গেছে যে বাংলাদেশের ছেলেরা তেমন কিছু দিতে পারছে না, ব্যর্থতা ব্যর্থতা আর ব্যর্থতা, কিন্তু নারীরা দেখা যাচ্ছে যে শুধুমাত্র ক্রিকেটই না, ফুটবলেও এগিয়ে যাচ্ছে। এই যে বিশেষ করে বাংলাদেশের যদি আপনি এই নারী ক্রিকেট দলের অবস্থাটা দেখেন, তারা হচ্ছে বলতে গেলে আগে টাইটেল স্পন্সরও পেতো না, এবার কিন্তু সেটাও পেয়েছে। তো বাংলাদেশ নারী ক্রিকেটের এই অগ্রগতিকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, মানে যে কোনো পথ চলাটার শুরুতে যদি আপনি একটা স্টার্টটা ভালো করতে পারেন, তাহলে আপনার কী হয়, কনফিডেন্সটা বিল্ড আপ হয় এবং আরও এগিয়ে যাওয়া যায়। আমরা নারী ক্রিকেট নিয়ে বলেছি যে নারী ক্রিকেট আপনি একটু যেটা বলছিলেন যে স্পন্সর পাওয়া যায়নি, এবার পাওয়া গিয়েছে। মানে কি, আপনি স্টার্ট কিন্তু তাদের দিয়েছেন যে তারা যদি শুরু করতে পারে ভালো, তাহলে এরকম স্পন্সর আরও আসবে। তো নারী ক্রিকেটাররা তারা কিন্তু তাদের যে প্রতিশ্রুতি, তাদের কথা কিন্তু রাখতে পেরেছে। ঘরের মাঠে তারা আয়ারল্যান্ডকে তিনটে ম্যাচে হারিয়েছে। সবচেয়ে বড় বিষয় যে এই সিরিজটা বাংলাদেশের জন্য এই জন্য ইম্পর্টেন্ট, যেহেতু ওয়ার্ল্ড কাপে তাদের খেলাটা মিশন আছে। পরবর্তী নেক্সট সিরিজ ওয়েস্ট ইন্ডিজে, হয়তো সেটা টাফ সিরিজ হবে, কিন্তু হোক, তারপর তো একটা বিষয় আছে না, আমার যে কাজটুকু নিজের ঘরে মাঠে 3টে ম্যাচে আয়ারল্যান্ডকে বাংলাদেশ মেয়েরা হারিয়েছে। এখন নারী ক্রিকেটটাকে ডেভেলপটা কোথায় হয়, যখন সবাই তো আর চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয় না, কিন্তু কিছু কিছু দল তো থাকে যে তাদের খেলাগুলো দর্শকদের মুগ্ধ করে এবং দর্শকরা ওই টিমকে নিয়ে বেশি আলোচনা করে। তো বাংলাদেশ টিম যদি এখন এই যে আজকে যে মেয়েরা খেলছে এবং যে আপনি জানেন যে এই সিরিজে আমরা একটা সেঞ্চুরিও পেয়েছি, এটা কিন্তু আমাদের নারী ক্রিকেটের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যেহেতু আমাদের এই ফর্মেটে এই জায়গায় যে মেয়েরা ভালো করছে বা করছে না, একটা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে যাচ্ছিলো। তো এই যে ব্যাপারগুলো, এই সিরিজটা দিয়ে কী দেখাচ্ছে যে নারী ক্রিকেট যদি এগিয়ে যেতে যায়, এই 3টা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স এবং তাদের যে এগিয়ে যাওয়া, এটার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তাদের যে কনফিডেন্সটা বিল্ড আপের জন্য এইটা অবশ্যই অনেক বড় একটা এফেক্ট ফেলবে। এবং আমি আশা করতেছি যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, বাংলাদেশের পরবর্তী যে সিরিজ হবে, এই সিরিজে এই 3 ম্যাচের যে জয়, এই জয়টা তাদের অনেক অনুপ্রাণিত করবে এবং ওই ম্যাচেও তারা অনেক ভালো খেলতে, তাদের যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস তাদের আরও বাড়বে। মানিক ভাই, দেখা গেছে যে বাংলাদেশের স্পেশালি নারী ক্রিকেট দলের যে তাদের বোলিংটা নিয়ে আমরা যথাসম্ভব দেখেছি বা প্রায় দেখেছি যে তাদের বোলিংটা দিয়ে তারা হচ্ছে ম্যাচ জেতে বা বোলিং দিয়ে ম্যাচ জিতেছে। কিন্তু এই সিরিজে কিন্তু আমরা দেখেছি যে প্রথম ওয়ানডে এবং স্পেশালি আজকের ওয়ানডেতে আমরা ব্যাটিংয়ের ডমিনেট করে জিতেছি। তো এই বিষয়টা আপনি আর কি কীভাবে দেখেন যে আগে হচ্ছে বোলিং দিয়ে জিততাম আর এখন হচ্ছে ব্যাটাররাও এগিয়ে আসছেন? দেখেন, এই বিষয়টা তো বলি যে প্রথম যখন এই সিরিজের আগে প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে কিন্তু আমাদের যে অধিনায়ক নিগার সুলতান জ্যোতি, উনি বলেছিলেন যে আসলে যেটা দৃশ্যমান, ব্যাটিংটা তো দৃশ্যমান দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে মানে ভালো যদি না হয় তাহলে বোলাররা যত চেষ্টা করুক আসলে কিন্তু সেখান থেকে উঠতে পারবে না। একটা জিনিস দেখেন, ক্রিকেট একটা বিষয় আছে, একটা বোলার কিন্তু 6টা বল পায় একজন ব্যাটসম্যানকে আউট করার জন্য, কিন্তু একটা ব্যাটসম্যান কিন্তু সেই একটা বলই কিন্তু তার জন্য যথেষ্ট, ওই বলেই সে কিন্তু আউট হয়ে যেতে পারে। সো একটা ব্যাটসম্যান যদি ক্রিজে টিকে থাকে, সে সেঞ্চুরি করতে পারে, ডাবল সেঞ্চুরি করতে পারে। আর একটা ব্যাটসম্যান যদি এক বলে ঠিক মতো খেলতে না পারে, তাহলে কিন্তু সে আউট হয়ে যাবে। একজন বোলারে কিন্তু একটা বল খারাপ হলো, আরও 5টা বল থাকে ওই ওভারে সে ভালো করার। তো এখন ব্যাটসম্যানে কিন্তু একটা বলের প্রতি আর কোনো সুযোগ নাই, একটা ব্যাটসম্যান কিন্তু সুযোগ নেই, বাট একটা বোলারে কিন্তু অনেকগুলো সুযোগ থাকে। প্রথম ওভার খারাপ হলো, দ্বিতীয়বার সে করতে পারে, রিকভার করতে পারে। অ্যান্ড এই যে ব্যাপারগুলো এখানে কি দাঁড়ায় যে ব্যাটসম্যানরা যখন ভালো করে, ক্রিকেট আমরা যতই বলি ক্রিকেটটা যে বোলার ব্যাটসম্যান উভয়ের খেলা, তারপরও এখানে কিন্তু লিডিংটা দেয় ব্যাটসম্যানরাই। ব্যাটসম্যানরা ব্যাটিংটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার বোলাররা খারাপ করলো, ধরেন একটা ম্যাচে আজকে যদি বাংলাদেশ ফার্স্টে ব্যাটিং করে, ধরেন একটা ওয়ানডেতে 300 রান করে, যত কিছু হোক, বাংলাদেশের বোলিং যদি দুর্বল থাকে, অপন টিমের জন্য কিন্তু বড় একটা প্রেশার। 300 অনেক বড় টার্গেট, বিশেষ করে নারী ক্রিকেটে। তো এই ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তখন 300 রান হয়ে গেলে এই চেস করাটাও অপন টিমের জন্য কঠিন হয়ে যায়। ব্যাটসম্যান কিন্তু অনেক কাজটা সহজ করে দেয় বোলারদের জন্য। কিন্তু ব্যাটসম্যানরা যদি কলাপস করে 150 রান করে, বোলার যতই ভালো হোক না কেন, যেহেতু 50 ওভারে ম্যাচ থাকে, একটা ওভারে থাকে, কিন্তু বোলার খারাপ হলে কিন্তু ওই ম্যাচটা অপরনে বের করে ফেলতে পারে। এই জন্য ব্যাটিংটা ভালো হওয়াটা অবশ্যই প্রয়োজন এবং হতেই হবে, ব্যাটিংটা ভালো না হওয়ার কোনো বিকল্প নেই। দেখা গেছে যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের যদি আমরা বোলিং লাইন আপটা দেখি, পেসারদের মধ্যে টক অফ দ্য টাউন গত 1.5-2 বছর ধরে মারুফ আক্তার। আমরা দেখেছি যে অনেক দিন পর গত টি20 বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ দলে বেশ কিছুদিন পর ফিরেছিলেন জাহানারা আলম। তাকে এই সিরিজের সুযোগ দেওয়া হয়নি এবং গতকাল তিনি কিন্তু একটা রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। তো এই সব কিছু মিলে জাহানারা যে দলে সুযোগ পাচ্ছেন না এবং আমাদের দলে যদি আমরা বড় দলের বিপক্ষে জিততে চাই, তাহলে কিন্তু আমাদের পেসারদেরও ভূমিকা
রাখতে হবে এবং একাধিক পেসার লাগবে অ্যাটলিস্ট ম্যাচ জেতানোর জন্য। জাহানারার এক্সপিরিয়েন্স আছে, তো আপনি কি মনে করেন যে জাহানারাকে কেন আর কি একটা ম্যাচে হলেও তো সুযোগ দেওয়া উচিত ছিল? একটা বিষয় দেখেন যে জাহানারাকে সুযোগ দেওয়া দরকার ছিল, এটা হয়তো বা আপাত দৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু সিলেক্টররা কিন্তু যখন টিম সাজান তখন কিন্তু তাদের মাথাটা থাকে যে আচ্ছা জাহানারা তো এক্সপিরিয়েন্স, তাকে আমি পরবর্তীতে এক জায়গায় নিতে পারবো, কিন্তু যে নতুন আসছে বা যে সার্ভাইভ করতেছে তাকে একটা সুযোগ আমাকে তৈরি করতে হবে যে আসলে সে কতটুকু ক্যাপেবল। মানে এই ব্যাপারগুলো সিলেক্টর ভাবেন, বাট আমরা কী ভাবে যে জাহানারা ভালো খেলতেছে তাকে কেন ড্রপ করা হলো। কিন্তু জাহানার তো বোঝাও, মানে জাহানার মতো ওই জায়গায় যে প্লেয়ার আছেন তাদের কিন্তু যখন তারা ক্রিকেটটা খেলেন তখন তারা মাঠে যে পারফরমেন্স করেন পাশাপাশি তাদের কিন্তু দায়িত্ববোধ থেকে যায়, যারা এক্সপিরিয়েন্স, যে আমি মাঠে না খেললেও আমাকে কিন্তু নিজেকে সবসময় প্রিপেয়ার থাকতে হবে। আমি এই প্রসঙ্গে একটু বলি, যেমন আমাদের সাকিব আল হাসান যত যা কিছু বলেন তাকে অনেক কোশ্চেন, কিন্তু সে মাঠে কিন্তু যখন খেলতে নামে সে চেষ্টা করে হয় ব্যাটিং হোক বোলিং হোক কিছু না কিছু করার মতো। সে যে সব জায়গায় সঠিকটা করতে পারে তা কিন্তু না, বাট সে প্র্যাকটিস না করেও মাঠে নেমে কিন্তু ভালো খেলেছে, এরকম তো অনেক প্রমাণ আছে। ঠিক এক্সপিরিয়েন্স প্লেয়ারদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। হয়তো আমি শর্ট নোটিশে দলের চান্স পাবো, বাট আমার কিন্তু সেই প্রিপেয়ার থাকতে হবে। এখন সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, হয়তো জাহানারাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কল করা হতেও পারে, কিন্তু যদি আপনি এমন হয় যে এই সিরিজে যেই বোলাররা পেসাররা বোলিং করলেন যদি এটা না দেখা যেত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগে হয়তো জাহানারা কোনো কারণে ইনজুর্ড হয়ে গেলেন, তখন আপনি এইটা কীভাবে রিপ্লেস করতেন? এখন কী আছে, সিলেক্টর হাতে অনেক অপশনস আছে যে তারা যদি জাহানারাকে নেন ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, যদি নাও নেন তারপর তাদের কিন্তু ওই সিরিজে পেসারদের খেলার মতো অনেকগুলো অপশনস আছে যারা খেলাতে পারবেন। তো এক্ষেত্রে যদি কেউ কোনো রহস্যজনক স্ট্যাটাস দেয় বা বলে, এটা আসলে আমি মনে করি ইন্টেনশনালি বলা, এটা ঠিক প্রফেশনালিজমের জায়গায় যায় না। একজন প্রফেশনাল প্লেয়ারকে সবসময় রেডি থাকতে হয় যে কোনো মুহূর্তে তাকে দল কল করতে পারে। দেখা গেছে যে বাংলাদেশের এরপরে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে, কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপে যদি সরাসরি কোয়ালিফাই করতে হয় তাহলে কিন্তু আয়ারল্যান্ডের এই সিরিজটা তো জিততে হতোই, আমরা সেটা জিতেছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কিন্তু ভালো করতে হবে। আপনার কি মনে হয় বাংলাদেশের নারী ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কেমন করবে অ্যাওয়ে কন্ডিশনেও? একটা বিষয়কে যে বাস্তবতা মেনে নিতে হবে, ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন টিম, সো তাদের এগেনস্টে খেলাটা অবশ্যই টাফ এবং তাদের ঘরে মাটিতে, এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়েদার কীরকম আমরা সবাই জানি, যেখানে ছেলেদের টিম গিয়েও কোনো হিমশিম খায়, তো মেয়েদের এটা হতে পারে। তবে ক্রিকেটে কিন্তু শেষ কথা, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো দিন আপনার হতে পারে। ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু এই যে ছেলেদের টিমটা একটা সময় খুব দাপটে ছিল, একটা সময় এখন মধ্যম সময় তাদের টিমটা কিন্তু একটু পড়ে গিয়েছে, বাট ওয়েস্ট ইন্ডিজ তো আমরা জানি যখন ক্রিকেটারদের খনি, ব্রায়ান লারার মতো চন্দ্রবলের মতো প্লেয়ার ওখান থেকে ঘুরে এসেছেন। তো এখন তারপরে কী হয়েছে, একটা সময় থাকে দলের একটা ব্যাড টাইম থাকে। আমি বলছি না যে ওয়েস্ট ইন্ডিজ টিমকে বাংলাদেশ মানে 3 ম্যাচে হারিয়ে দিবে, কিন্তু প্রত্যাশা করতে দোষ কোথায়? আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে বাংলাদেশ যেহেতু এই আয়ারল্যান্ড সিরিজ হতে পারে, আয়ারল্যান্ড অনেক দুর্বল টিম হয়তো বা বাংলাদেশের আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে, বাট জয় তো জয়, আপনি জয় জন একটা মানুষকে এনকারেজ করবে তখন সে কিন্তু তার মধ্যে একটা সাহস তৈরি হয়। ওয়েস্ট ইন্ডিজ দলে গিয়ে ওদের মাটিতে গিয়ে হয়তো খেলাটা কঠিন হবে, কিন্তু যদি এরকমটা মনে হয় না আমি কঠিন, একটু আগে যেটা বললাম বল টু বল, যদি ব্যাটসম্যানটা চিন্তা করেন আমাকে বল টু বল খেলতে হবে, ওয়েদার থাকবে, আমার কন্ডিশন, আমার অপোনেন্ট মানে প্রতিকূল থাকবে, কিন্তু এগুলো যদি তারা অপোনেন্ট টিম কত শক্তিশালী, যে জুজুর ভয় যেটা বলে আমাদের বাংলা একটা প্রবাদ আছে, এরকম কথা না ভেবে যদি বল না ওরাও ক্রিকেট খেলে আমরাও ক্রিকেট খেলি, হয়তো এখন এক্সপিরিয়েন্স বলেন বা যে স্বাগতিকদের কিছু সাপোর্ট থাকে, তারা তাদের মাটিগুলো ভালো চেনে, কোনখানে বল করলে একটা ব্যাটসম্যানকে ডোমিনেট করা যাবে, এদের বলার খুব ভালো জানবে, হয়তো আমরা সেই জায়গায় একটু আনএক্সপিরিয়েন্স মানে আমাদের জানাটা কম থাকবে। আর তারপর তো আপনি হয়তো বা কিছুক্ষণ একটা বা যদি 50 ওভারের ম্যাচ প্রথম কয়েক ওভার গেলে তো বুঝতে পারবেন যে আসলে ব্যাটসম্যানটা ওখানে কী করা যায়। সবচেয়ে বড় বিষয় যে ব্যাটসম্যানদের টিকে থাকতে হবে। একটু আগে যেটা বলছিলাম, ক্রিকেট যদি ব্যাটসম্যানদের খেলা, আমি মনে করি সেক্ষেত্রে যদি তার টিকে থাকে তাহলে কিন্তু ধরে ফেলতে পারবে, এবং তখনই কিন্তু আপনার ওই অপশন, আপনি যে কোশ্চেনটা করলেন যে কীরকম করতে পারে, কীরকম করে কখন 50 ওভার ম্যাচে যখন আমি 40 ওভার পর্যন্ত খেলতে পারবো, আমি বাকি 10 ওভার মধ্যে আমার মতো করে আমি কীভাবে করবো, কিন্তু আমি যদি 50 ওভারের ম্যাচে যদি পুরো ম্যাচটা খেলতে না পারলাম তাহলে তো ওইখানে আসলে প্রত্যাশার কিছু থাকে না। আমাকে 50 ওভার পর্যন্ত খেলতে হবে, এইটা আগে আমাকে মাইন্ডসেট করতে হবে যে আমাকে একদম ওপেনিং থেকে যেন আমি 50 ওভার খেলতে পারি, সেটা ঠিক করে ফেলতে আশা করা যায়, প্রত্যাশা করা যায় একটা রেজাল্ট আসবে, সেটা আমাদের জন্য পজিটিভ হবে। মানিক ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আলিফ চৌধুরী।